এবং আমার ধারণা সেপ্টেম্বর মাসে যে রাজনৈতিক যুদ্ধটা এদেশে হবে, সেই যুদ্ধে অন্যায় পরাজিত হবে, অসত্য পরাজিত হবে, সত্যের জয় হবে, মানুষের জনগণ জিতবে এবং স্বৈরাচারীরা হেরে যাবে। দল নাকি বিদেশি হস্তক্ষেপ ডেকে আনছে। আমরা এখন দেখলাম খোলের সব বিড়াল বেরিয়ে গেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বিএনপির জন্য একই সুসংবাদ আসলো। দর্শক বন্ধুরা, এবার সেপ্টেম্বর মাসে সরকার পদত্যাগের বেশ কিছু গোপন তথ্য বেরিয়ে আসছে এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে লাইভ টকশোতে ফজলুর রহমান অত্যন্ত চমৎকার কিছু তথ্য দিয়েছেন এবং সেই সাথে আপনারা সেই লাইভ টকশোটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন অবশেষে কীভাবে শেষ পর্যন্ত সেপ্টেম্বর মাসে এই সরকারের পদত্যাগ হতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে অন্যদিকে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বাংলাদেশের অত্যন্ত সিনিয়র কিছু বিশ্লেষকরা সেই সকল বিষয়গুলো বিশ্লেষণ করেছেন। তো দর্শক বন্ধুরা, এবং অন্যদিকে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু তথ্য দিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতা জুনায়েদ সাকি। তো দর্শক বন্ধুরা, জুনায়েদ সাকি সরকারের এমন কিছু তথ্য দিয়েছেন এবং সেই সাথে সরকারকে যে বার্তা দিয়েছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো জেনে নেই। তো দর্শক বন্ধুরা, প্রথমে সেই লাইভ টক শোতে দেখে আসি সেই লাইভ টক শোতে কীভাবে সরকার পদত্যাগের বেশ কিছু গোপন রহস্য বের হয়েছে। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। এবং আমার ধারণা সেপ্টেম্বর মাসে যে রাজনৈতিক যুদ্ধটা এদেশে হবে, সেই যুদ্ধে অন্যায় পরাজিত হবে, অসত্য পরাজিত হবে, সত্যের জয় হবে, মানুষের জনগণ জিতবে এবং স্বৈরাচারীরা হেরে যাবে। দেশে এনেছিলাম, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমরা যদি ছাত্রলীগ না করতাম, শেখ হাসিনা এত তাড়াতাড়ি দেশে আসতে পারতেন না। আমরা যারা করেছিলাম, আমি শুধু আজকে বলতে চাই, 21 বছর আওয়ামী লীগ দাঁড়াতে পারে নাই এবং ভুল করছেন। 3-21-63 বছর, ওনাদের নাম কেউ মনে রাখবে না। আমি খুব স্পষ্ট ভাবে বলে দিই একটা কথা, আমার মনে হয়, আমার অভিজ্ঞতা বলে, হয়তো বা আমার অভিজ্ঞতা ভুল হতে পারে, শেখ হাসিনা সরকারের পক্ষে আরেকটা ইলেকশন বিএনপিকে বা সমস্ত বিরোধী দলকে বাদ দিয়ে করে ফেলবে, এটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। আর এটা যদি মনে হয়, এটা যদি হয়েই যায়, তাহলে বলতে হবে এই দেশের কপালে ভবিষ্যতে দুঃখ আছে। আমার ভাই জনাব ফখরুল ইমাম যিনি আলাপ করলেন, আমি উনাদের দলের অবস্থানটা দেখছি গত 14 সন থেকে। উনাদের যিনি প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি ছিলেন জনাব হুসেন মোহাম্মদ এরশাদ, তার বিরুদ্ধে সংগ্রামের প্রথম যে বক্তৃতাটা করেছে 1983 সনের 14ই ফেব্রুয়ারি, যেখানে জয়নাল জাফর, মুজাম্মেল, কাঞ্চন, দীপালি, সাহারা মারা গেল শিক্ষা ভবন ঘেরাও করতে গিয়ে, আমি একাই বক্তৃতা করেছিলাম সেই মিটিংয়ে, 50,000 ছাত্রছাত্রীর মিটিংয়ে বিশ্ববিদ্যালয়ের বটতলায়। আমি তারপরে ওনার সঙ্গে আমার বিভিন্ন জায়গায় দেখা হয়েছে, জনাব হুসেন মোহাম্মদ এরশাদের সঙ্গে এক স্টেজে বক্তৃতাও করেছি 2-3 জায়গাতে। তাকে সুনামগঞ্জে পীর হাবিবুর রহমানের ঘর থেকে ধরে গুলশান পর্যন্ত নূরে আলম সিদ্দিকী একসাথে বক্তৃতা করেছি। ওনাকে ব্যক্তিগত জীবনে আমার খুব ভদ্রলোক এবং ভালো মানুষ মনে হয়েছে, যতই তার বিরুদ্ধে আমি স্লোগান দিই না। সেই হুসেন মোহাম্মদ এরশাদ সাহেবের দল একটা পর্যায়ে শেখ হাসিনার অবস্থানে চলে গেল 2001-2008, বিশেষ করে 2008, এবং পরবর্তী সময় যেতে চান নাই, তার বিবেকের তাড়নায় সুজাতা সিং একটা দেশের পররাষ্ট্র সচিব আসলেন, এবং কি হলো এটা সারা দেশের মানুষ জানে। চাও এই দলটার মধ্যে একটা প্লাস মাইনাস কাজ করছে, তবে আমি তাদের দলের বর্তমান চেয়ারম্যান জনাব হুসেন মোহাম্মদ এরশাদ সাহেবের যিনি ভ্রাতা, কনিষ্ঠ ভ্রাতা, যার কাছে নেতৃত্বটা এরশাদ সাহেব দিয়ে গেছেন, তার কথাগুলো শুনে মনে হয় তার বিবেক খুব ভালোভাবে কাজ করছে। হ্যাঁ, কাদের সাহেবের কথা বলছি, জিএম কাদের সাহেব, ওনার বিবেক ভালোভাবে এখন পর্যন্ত কাজ করছে। আমি জানি না ওনার বিবেক এবং বিবেচনা এবং জ্ঞান কতদিন পর্যন্ত কাজ করবে। যদি করতে পারে, কিছুতেই বর্তমান সরকারের পক্ষে আরেকটা 14 সনের ইলেকশন, আরেকটা 18 সনের ইলেকশন করা সম্ভব নয়। এবং এই যে ইলেকশন আমার খুব খারাপ, আমি ওই যে কি ওর নাম কি হাসান, তত্ত্ববেতার মন্ত্রী, ওর কথার উত্তর কি দিব? আমি যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বর্তমান প্রধানমন্ত্রীর কথা শুনি, আমার কাছে অনেক সময় মনে হয় যে এটা কোন পৃথিবীতে আমরা বাস করছি, যে একটা দেশের প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু কন্যা, তার যেটা সবচেয়ে বড় পরিচয়, উনি সার্বক্ষণিক ভাবে অসত্য কথা বলছে সারাদিন, সকাল থেকে রাত্র পর্যন্ত। এবং উনি ওদিন বললেন, পরশুদিন বললেন যে বাংলাদেশে
আওয়ামী লীগের আমলে যে সুষ্ঠু নির্বাচন হয়েছে এটা নাকি কোনোদিন আর হয় নাই। এটা শুনলে পরে এমন অবাক লাগে আমার কাছে, আমি জানি না এই দেশ কি হবে। তবে যে দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে এই ধরনের কথা আসে সেই দেশে ভালো কিছু আশা করতে পারি না। তবে একটা কথা আপনাকে বলি, আন্দোলন সংগ্রাম কিন্তু এটা বিএনপির না, আন্দোলন সংগ্রাম কিন্তু এটা রাজনৈতিক দলগুলোর নয়। আন্দোলন সংগ্রাম এখন সারা বাংলাদেশের মানুষের। যে 18 বছর বয়সে 2009 সনে ভোটার হয়েছিল, আজকে 2023 সন পর্যন্ত একটি ভোট সেন্টারে গিয়ে একটা ভোট দিতে পারে না, সেই যে 14 বছরের যে ভোটের যে গ্যাপ, যে ছেলেটি 2009 সনে 18 বছর বয়সে ভোট হয়েছিল আর এখন 14 বছর 32 বছর বয়সে সে একটা ভোট দিতে পারে না, সেই ছেলেটি কিন্তু বা সেই যুবকটি কিন্তু এখন ভোট দিতে চায়। আমি সব সময় একটা কথা বলি, কিছু লোককে বহুদিনের জন্য বোকা বানানো যায়, বহু লোককে কিছুদিনের জন্য বোকা বানানো যায়, সব লোককে সব দিনের জন্য বোকা বানানো যায় না। 42 বছর পরে কিন্তু লিবিয়ার গাদ্দাফি ধরা পড়ছে, স্পেনের ফ্রাঙ্কো ধরা পড়ছে আরো বেশ বোধহয় 35 বছরের সময়। বহু মানুষ পৃথিবীতে 10 বছর 15 বছর স্বৈর শাসন চালিয়ে গিয়ে নিজের অর্থ বিত্ত ক্ষমতা, এমনকি আজকের যে ইরানের যে শাহনশাহ, তার যে অবস্থান, আমি মনে করি যদি এর বেশি বর্তমান সরকার আগাতে চায় তাহলে এই সরকার অস্তিত্বহীন তো হবেই। এবং আওয়ামী লীগ 21 বছর আমরা যারা করে আওয়ামী লীগকে বঙ্গবন্ধুকে জীবিত করেছিলাম, আমরা যারা 21 বছর আওয়ামী লীগ করে করে এই দেশে শেখ হাসিনাকে দেশে এনেছিলাম, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমরা যদি ছাত্রলীগ না করতাম শেখ হাসিনা এত তাড়াতাড়ি দেশে আসতে পারতেন না। আমরা যারা করেছিলাম, আমি শুধু আজকে বলতে চাই 21 বছর আওয়ামী লীগ দাঁড়াতে পারে নাই। এখন যে ভুল তারা করছে, ভোটের ব্যাপারে হোক, মানুষের মানবাধিকারের ব্যাপারে হোক, আর মানুষের অস্তিত্বের ব্যাপারে হোক, বাংলাদেশের অস্তিত্ব ব্যাপারে হোক, ওনারা যে স্টেপ নিচ্ছেন এবং ভুল করছেন, 3-21-এ 63 বছর ওনাদের নাম কেউ মনে রাখবে না। আমি খুব স্পষ্ট ভাবে বলে দিই একটা কথা, 71 সনে যে লোকটি রাজাকারের কমান্ডার ছিল, একটা বড় ঘরের সন্তান, তার ছেলে হয়তো এখন অনেক বড় হয়েছে, কিন্তু সে কোনোদিন বলে না যে আমারে চিনো, আমার বাবা কিন্তু রাজাকারের কমান্ডার ছিল। এই কথাটা কেউ ওই দেশে বলে না। এমন হতে পারে তারা যে ভুল পথে যাচ্ছে, ওই যে পোলা পানগুলা যে কথা বলে, মন্ত্রী পোলা পানগুলা কথা বলে, এমন হতে পারে যে এই ছেলেটি আবার হঠাৎ করে দেখা যাবে বেলজিয়ামে চলে গেছে, কোনো হোটেলে বা কোথাও কাম কাজ করে বাঁচবার চেষ্টা করতেছে। এবং এই দেশের অবস্থা এমন হবে, আওয়ামী লীগের অবস্থা, যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, একটি রাজনৈতিক দল যার 169 জন এমপির মধ্যে পূর্ব বাংলায় বা পূর্ব পাকিস্তানে 167 জন এমপি ছিল 1971 সনে, সেই দলটি আমি খুব পরিষ্কার ভাবে বলতে পারি এমন একটা পর্যায়ে এসে দাঁড়াবে যে এই দেশে আওয়ামী লীগের সন্তানেরা 30 বছর পরে, ওই আমি পরিকল্পনা মন্ত্রী মান্নান সাহেবকে বলছিলাম যে আপনার নাতি যখন শান্তিগঞ্জে রেলওয়ে স্টেশনে গিয়ে নামবে, 30 বছর পরে আপনিও থাকবেন না, আমিও থাকবো না, মানুষ বলবে ওরে চিনো, আরে ও তো ওই যে নিশিরাতের এমপি ছিল মান্নান সাহেব, আপনার এই সেন্টারে আমি বলেছিলাম, এই ফেস দা পিপুলে বলে, ওই যে মান্নান সাহেব নিশিরাতের এমপি ছিল, সে নিশিরাতের এমপি সে হইল নাতি। এই জায়গাতে দেশটা গেছে। এবং এখন যদি শেখ হাসিনা আরেকটা নিশিরাতের ইলেকশন অথবা অন্য কোন ধরনের কূটকৌশল ইলেকশন করতে চায়, তারা অস্তিত্বহীন হয়ে যাবে। হয়তোবা কিছুদিনের জন্য তারা নিজেদেরকে অনেক বড় মনে করছে, কিন্তু সব দিনের জন্য তারা মনে করতে পারবে না। যেমন এই দেশের ইতিহাসে কিন্তু আপনারা বা কতটুকু সক্ষম হচ্ছেন এই আপনার এই অন্তর্জালা যত এতক্ষণ যেগুলো বললেন সেগুলিকে বাস্তবায়নের ক্ষেত্রে? এটা আমার অন্তর্জালা না, বিরোধী দলের কথা বলছেন, আপনি বলছেন সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষের অন্তর্জালা যদি বলি কথার কথা আপনার কণ্ঠে উঠছে, এবং আপনাদের নেতৃত্বের মাধ্যমে সাধারণ মানুষের কথা বলবার চেষ্টা করছেন, সেখানে আপনারা বা কতটুকু বিরোধী দলের জায়গা থেকে শক্ত ভূমিকা পালন করতে পারছেন? এবং শেখ হাসিনা সরকারকে গণবিদায়ের আহ্বান জানিয়েছে, এই গণবিদায় বলতে কি বুঝিয়েছে আপনার মহাসচিব
এবং এটা বাস্তবায়নের ক্ষেত্রে আপনার কতটুকু সক্ষম হবেন বলে জাস্ট এক মিনিট একটু দরকার। জি আমি 1 মিনিটে বলছি। জি যে দেশে 40 লক্ষ রাজনৈতিক নেতা কর্মীর নামে মামলা থাকে গ্রামে গ্রামে, আমার নিজের কথাটা আমি বলছি। আমি ঈদে বাড়িতে গেছিলাম, আব্দুল হামিদ যখন রাষ্ট্রপতি হইলেন এরপর থেকে 10 বছর আমি বাড়িতে যেতে পারি না। আমি ফজলুর রহমান যে মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম, ওই এলাকার সমস্ত মানুষ জানে, আপনারা সবাই, বাংলাদেশের সবাই জানে। আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলছি, যেখানে বাড়িতে যাইতে পারে না, শত শত মামলা হয়, 40 লক্ষ নেতা কর্মীর নামে মামলা হয়। আমরা যে রাজপথে নামলে পরে, যে আজকে ঢাকা শহরে বিএনপি উত্তরে এবং দক্ষিণে রাজপথে নামছে, আমি নিজেও একটা মঞ্চে ছিলাম, দক্ষিণের মঞ্চে ছিলাম। এখন দেখলাম খোলের সব বিড়াল বেরিয়ে গেছে। আওয়ামী লীগ দলীয় ভাবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে নিজেদের কার্যালয়ে আমন্ত্রণ করে, ফুল দিয়ে অভিনন্দিত করে। ভারতে আওয়ামী লীগের একটি দল, তারা প্রতিনিধি হিসেবে যান, সেখানকার সরকারি দল বিজেপির সাথে মিটিং করেন। বিষয় কি? বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের আসন্ন নির্বাচন। বেগম জিয়াকে সাজা দিয়েছেন, ডক্টর সেলিমকে সাজা দেননি, জেলের মধ্যে রেখেছেন, কিন্তু আমাদের আন্দোলন থামাতে পারেননি। তারেক রহমান আর জুবাইদা রহমানের নামে অন্যায়ভাবে সাজা দিয়েছেন। তারপরেও আজকে বৃষ্টির মধ্যে ওই পার্টির নেতা কর্মীরা যে মিছিল বার করেছে, দেখেছেন না সেটা? এসালন গ্রুপ 1 বিলিয়নের বেশি টাকা যে তারা বিদেশে পাচার করলো, সিঙ্গাপুরে অফিস বানালো, সিঙ্গাপুরে ব্যবসা করলো, সাইপ্রাসে ব্যবসা খুললো। কোন সরকারি দলের তারা কেউ তাদের কোনো উদ্বেগ উৎকণ্ঠা নাই, দুদকের কোনো বক্তব্য নাই। কোথায় এত খাঁটি? আজকে এসালন গ্রুপের সাথে, সামিট গ্রুপের সাথে কিভাবে আপনাদের লেনদেন, টাকার ভাগ বাটোয়ারা। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বিএনপির জন্য এক বিশাল সুখবর চলে আসলো। এবার সেপ্টেম্বর মাসে সরকার পদত্যাগের বেশ কিছু তথ্য দিয়ে দিলেন সেই লাইভ টক শোতে ফজলুর রহমান। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা জুনায়েদ সাকির সেই বক্তব্যটি শুনে এবং এই সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি শেষ পর্যন্ত বিএনপির জন্য এবং বাংলাদেশের জনগণের জন্য বিশাল সুসংবাদ চলে আসলো? তো দর্শক বন্ধুরা, এটাই যদি সত্য হয়, সেপ্টেম্বর মাসে যদি সরকার পদত্যাগ করে ফেলে, তাহলে বাংলাদেশের জনগণ মুক্তি পেতে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।